গুড মর্নিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে পুলিশের হিউজ ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে তার জন্য আজ জিকেজিএস এর উপর থেকে 8 নাম্বার ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি কিন্তু 7টা ক্লাস তোমাদের প্রোভাইড করা হয়ে গেছে। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, উপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে লিঙ্কগুলো প্রোভাইড করা আছে, সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো পরপর দেখে নিতে পারবে। তো শুরু করছি আজকে তোমাদের জিকেজিএস এর উপর থেকে 8 নাম্বার ক্লাস। আজকে ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখো, কোনো নন লাক্সারি বস্তুর দাম বেড়ে গেলে যদি বেশি পরিমাণ লোক সেটি ক্রয় করে, তাহলে সেই ধরনের দ্রব্যকে কি বলা হয়? তো কোনো নন লাক্সারি বস্তুর দাম যদি বেড়ে যায় এবং দাম বেড়ে যাওয়ার পাশাপাশি বেশি পরিমাণ লোক যদি সেই জিনিসটাকে কেনে, তাহলে সেই প্রকার দ্রব্যকে বলা হয় গিফেন গুডস। অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার। আর এই সেম কন্ডিশনে যদি কোনো লাক্সারি বস্তু হয়, যদি কোনো লাক্সারি বস্তুর দাম বেড়ে যায় এবং সেই বস্তুটা যদি ম্যাক্সিমাম লোক যদি কেনে, তখন সেই প্রকার বস্তুকে কি বলা হয়? বলা হয় ভেবলেন গুডস। তো কোশ্চেন দুটো মাথায় রাখবে। নন লাক্সারি বস্তুর দাম বেড়ে গেল, বেশি লোক সেটাকে কিনলো, তাকে বলা হয় গিফেন গুডস। আর লাক্সারি বস্তুর দাম বেড়ে গেল এবং সেটা বেশি পরিমাণ লোক কিনলো, তখন তাকে বলা হয় ভেবলেন গুডস। চলে আসো পরের কোশ্চেন। ভারতীয় সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? তো ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন মীরা সাইফ ফতিমা বিবি। অপশন নাম্বার এ, সরি, অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। যদি কোশ্চেন দেয় যে ভারতের সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি অর্থাৎ ফার্স্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে ছিলেন, তার নাম কি? তার নামটা মনে রাখতে হবে। তার নাম হলো হরিলাল, হরিলাল জে কানাইয়া। হরিলাল, হরিলাল জে কানাইয়া, হরিলাল জে কানাইয়া। আচ্ছা, এখান থেকে যদি কোশ্চেন দেয় যে বর্তমান চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে আছেন, প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট, প্রেজেন্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে? তো প্রেজেন্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হলেন ডি ওয়াই চন্দ্রচূড়। ডি ওয়াই চন্দ্রচূড় হলেন প্রেজেন্ট, বর্তমান আমাদের চিফ জাস্টিস, অর্থাৎ বর্তমান সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস। ইনি কততম চিফ জাস্টিস? সুপ্রিম কোর্টের 50তম। তো এই কোশ্চেনটাও কিন্তু এক্সামে দিয়েছিল, মাথায় রাখবে, ইনি 50তম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। এই যে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের প্রথম গঠন হয় 1773 সালে। যে রেগুলেটিং অ্যাক্ট, রেগুলেটিং অ্যাক্ট, এই রেগুলেটিং অ্যাক্টের দ্বারা কোথায় সুপ্রিম কোর্টের গঠন হয়? কলকাতার ফোর্ট উইলিয়ামে। কলকাতার ফোর্ট উইলিয়াম, কলকাতার ফোর্ট উইলিয়ামে সর্বপ্রথম সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা হয়। এবং সেখানে টোটাল জাজেসের সংখ্যা কত ছিল? টোটাল জাজ, তো টোটাল জাজেসের সংখ্যা ছিল 4টে, অর্থাৎ 1+3। ওয়ান বলতে ইনি ছিলেন চিফ জাস্টিস, আর বাকি 3জন কিন্তু আদার জাজ ছিলেন। তো টোটাল জাজের সংখ্যা কটা ছিল? টোটাল জাজের সংখ্যা ছিল 4টে। চিফ জাস্টিস কে ছিল? এই কোশ্চেনটা কিন্তু বহুবার এক্সামে দিয়েছে। তার নাম হলো স্যার এলিজা এমপে। স্যার এলিজা, স্যার এলিজা ইম্পে ছিলেন চিফ জাস্টিস। চলে আসো পরের কোশ্চেন। ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? তো ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন লাল, সরি, লালকৃষ্ণ আডবাণী ছিলেন শেষ উপপ্রধানমন্ত্রী। আর প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আর যদি কোশ্চেন দিত, এক্ষুনি বললাম যেটা, যে প্রথম না দিয়ে যদি শেষ বলতো, শেষ উপপ্রধানমন্ত্রীকে, তো শেষ উপপ্রধানমন্ত্রী হলেন এল কে আডবাণী। লাল কৃষ্ণ, লাল কৃষ্ণ আডবাণী ছিলেন শেষ ভারতের উপপ্রধানমন্ত্রী। সর্দার বল্লভভাই প্যাটেল থেকে কিছু কোশ্চেন তোমাদের এখান থেকে রিলেট করাবো, যেটা বহুবার এক্সামে তোমাদের কোশ্চেন দিয়েছে। কোশ্চেন দেবে যে ওয়ার্ল্ডস লার্জেস্ট, ওয়ার্ল্ডস লার্জেস্ট বা ওয়ার্ল্ড টলেস্ট, লার্জেস্ট না লিখে টলেস্ট লেখো, ওয়ার্ল্ড টলেস্ট স্ট্যাচু, ওয়ার্ল্ড টলেস্ট স্ট্যাচু কার? সর্দার বল্লভভাই প্যাটেলের। স্ট্যাচুর নাম কি? স্ট্যাচু অফ ইউনিটি, স্ট্যাচু অফ ইউনিটি। যেহেতু টলেস্ট, এর হাইট মনে রাখতে হবে 182 মিটার হলো এর হাইট।
কোথায় অবস্থিত এই স্ট্যাচু অফ ইউনিটি? এটা অবস্থিত কেভাডিয়া। কেভাডিয়া, এক্সাক্ট জায়গা মাথায় রাখবে, কেভাডিয়া। কোথাকার? গুজরাটের কেভাডিয়াতে অবস্থিত। কোশ্চেন দিয়েছিল স্ট্যাচু অফ ইউনিটি কোন নদীর তীরে অবস্থিত? নর্মদা নদীর তীরে অবস্থিত। কোন ড্যামের পাশে অবস্থিত? তো সর্দার সরোবর ড্যামের তীরে অবস্থিত। সর্দার সরোবর বাঁধ, সর্দার সরোবর ড্যামের পাশে কিন্তু অবস্থিত এই সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি, যেটা ওয়ার্ল্ড টলেস্ট স্ট্যাচু। রাজা গোপালাচারী থেকে রিলেট করো। ইনি স্বাধীন ভারতের ইনি স্বাধীন ভারতের শেষ, অথবা যদি কোশ্চেন দেয় যে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল। তো যে কোশ্চেনটাই দিক না কেন, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। বা স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? ছিলেন চক্রবর্তী রাজা গোপাল আচারী। আবুল কালাম আজাদ থেকে রিলেট করো। আবুল কালাম আজাদ ছিলেন ভারতের প্রথম ফার্স্ট ইন্ডিয়াস ফার্স্ট এডুকেশন মিনিস্টার। ইন্ডিয়াস ফার্স্ট শিক্ষামন্ত্রী কে ছিলেন? ছিলেন আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। আর সর্দার বলদেব সিং ছিলেন ভারতের প্রথম ডিফেন্স মিনিস্টার, ফার্স্ট ডিফেন্স মিনিস্টার। ফার্স্ট ফার্স্ট ডিফেন্স মিনিস্টার কে ছিলেন? ফার্স্ট ডিফেন্স মিনিস্টার ছিলেন সর্দার বলদেব সিং। আচ্ছা, ফার্স্ট মিনিস্টারের প্রসঙ্গ যেহেতু এসে, এখান থেকে আরেকটা কোশ্চেন যেটা বহুবার এক্সামে দিয়েছে, সেটা হলো ফার্স্ট রেলওয়ে মিনিস্টার। ফার্স্ট রেলওয়ে মিনিস্টার কে ছিলেন? তো প্রথম রেলমন্ত্রী ছিলেন জন মাথায়। কে ছিলেন? জন মাথায় ছিলেন প্রথম ভারতের রেলওয়ে মিনিস্টার। চলে আসো পরের কোশ্চেন। কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চলের মর্যাদা দেওয়া হয়েছে? তো দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চলের মর্যাদা দেওয়া হয়েছে 69তম সংশোধনীর মাধ্যমে। অপশন ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। 69তম সংশোধনী কবে হয়েছিল? 1991 সালে 69তম অ্যামেন্ডমেন্ট হয়েছিল, এবং এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে দিল্লিকে জাতীয় রাজধানী হিসাবে কিন্তু ঘোষণা করা হয়েছে। আর এখান থেকে আরেকটা কোশ্চেন দেয় যে কলকাতা থেকে, কারণ আগে ভারতের রাজধানী কোথায় ছিল? আগে ভারতের রাজধানী ছিল কলকাতা। তো কলকাতা থেকে দিল্লিতে রাজধানীর স্থানান্তর, কলকাতা থেকে দিল্লি রাজধানী রাজধানী ট্রান্সফার রাজধানী স্থানান্তর হয় কবে, কত সালে? 1911 সালে। এই সময় ভাইসরয় কে ছিল? এই সময় ভাইসরয় ছিল লর্ড হার্ডিলিং। লর্ড হার্ডিলিং টু ছিল এই সময় ভারতের ভাইসরয়। তো এই দুটো কোশ্চেন কিন্তু অবশ্যই মাথায় রাখবে যে কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী ট্রান্সফার হয় কত সালে? 1911 সালে। সেই সময় ভাইসরয় কে ছিল? লর্ড হার্ডিং টু। আচ্ছা, এখানে দিল্লির প্রসঙ্গ যেহেতু আসলো, দিল্লি থেকে রিলেট করে। দিল্লির বর্তমান যিনি লেফটেন্যান্ট গভর্নর পদে নিযুক্ত আছেন, তার নাম কি? তার নাম হলো বিনয় কুমার সাক্সেনা। লেফটেন্যান্ট গভর্নর পদে নিযুক্ত আছেন কে? বিনয় কুমার সাক্সেনা দিল্লির বর্তমান লেফটেন্যান্ট গভর্নর পদে নিযুক্ত আছেন। 42তম সংশোধনী নিয়ে একটুখানি আলোচনা করব। 42তম সংশোধনী বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। তো এই 42তম সংশোধনী হয়েছিল কবে? 42 এন্ড অ্যামেন্ডমেন্ট কবে হয়? 1976 সালে 42তম সংশোধনী হয়। এই 42তম সংশোধনীতে কি হয়েছিল? প্রিয়াম্বেল, অর্থাৎ আমাদের যে প্রস্তাবনা, এই প্রস্তাবনাতে 3টে শব্দ কিন্তু অ্যাড হয়। কি কি সেই 3টে শব্দ? একটা হলো সোশ্যালিস্ট, ধর্মনিরপেক্ষ অর্থাৎ সেকুলার, আর একটা হলো অখণ্ডতা, ইন্টিগ্রিটি। মাথায় রাখবে
এই প্রিয়াম্বলে কিন্তু শুধুমাত্র এই একবারই সংশোধন হয়েছে। সেটা কি? সেটা হলো এই 42তম অ্যামেন্ডমেন্ট। প্রিয়াম্বেল থেকে আরো দুটো কোশ্চেন তোমাদের দেবে যে প্রিয়াম্বেলটা নেওয়া হয়েছে গিভেন ফ্রম, কোথা থেকে, কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে। আর প্রিয়াম্বেল থেকে আরেকটা যে কনফিউজিং কোশ্চেন দেবে সেটা হলো প্রিয়াম্বেলের ল্যাঙ্গুয়েজ, প্রিয়াম্বেলের ল্যাঙ্গুয়েজটা নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে? প্রিয়াম্বেলের ল্যাঙ্গুয়েজ নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে, প্রিয়াম্বেলের ল্যাঙ্গুয়েজ নেওয়া হয়েছে। এছাড়া 42তম সংশোধনীর মাধ্যমে আমাদের যে ফান্ডামেন্টাল ডিউটিস, এই প্রথম 10টা ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাড করা হয়েছিল 42তম সংশোধনীর মাধ্যমে। বর্তমানে ফান্ডামেন্টাল ডিউটিসের সংখ্যা কটা? 11টা। তো 11th ফান্ডামেন্টাল ডিউটিস এটা অ্যাড হয়েছিল কোন সংশোধনীর মাধ্যমে? এটাও কিন্তু বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। 86 অ্যামেন্ডমেন্ট, 86তম অ্যামেন্ডমেন্ট কবে হয়েছিল? 86তম অ্যামেন্ডমেন্ট, 86তম অ্যামেন্ডমেন্ট 2002 এর মাধ্যমে 11তম ফান্ডামেন্টাল ডিউটিস কিন্তু অ্যাড করা হয়। ফান্ডামেন্টাল ডিউটিস কত নাম্বার আর্টিকেলে আছে? ফান্ডামেন্টাল ডিউটিস আছে আর্টিকেল নাম্বার 51 এর এতে। কত নাম্বার পার্টে আছে? আছে পার্ট নাম্বার 4 এর এতে কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিসের কথা বলা আছে। 42তম সংশোধনীর মাধ্যমে আরেকটা জিনিস হয়েছিল সেটা হলো সপ্তম শিডিউল, 7th শিডিউল, সপ্তম তপশিলি। এই সপ্তম তপশিলিতে কিছু জিনিস স্টেট লিস্ট থেকে চলে গিয়েছিল কোথায়? কনকারেন্ট লিস্টে। স্টেট লিস্ট থেকে কোথায় গিয়েছিল? কনকারেন্ট লিস্ট। কি কি জিনিস স্টেট লিস্ট থেকে কনকারেন্ট লিস্টে নিয়ে যাওয়া হয়েছিল? তার মধ্যে ফার্স্ট হলো এডুকেশন, তারপর ফরেস্টে কি থাকে? ফরেস্টে পশু পাখি জীবজন্তু থাকে, অর্থাৎ এনিম্যাল। মনে রাখার সুবিধার্থেই বলে দিলাম, এনিম্যাল অ্যান্ড বার্ডস, এগুলোকে সবকিছু কিন্তু স্টেট লিস্ট থেকে কনকারেন্ট লিস্টে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া 42তম সংশোধনীতে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডিপিএসপি তে কিছু আর্টিকেল অ্যাড হয়েছে। কি কি আর্টিকেল? আর্টিকেল নাম্বার 39, আর্টিকেল নাম্বার 39 এর এ, আর্টিকেল নাম্বার 43 এর এ, আর্টিকেল নাম্বার 48 এর এ, এই সমস্ত আর্টিকেল কিন্তু অ্যাড হয়েছে ডিপিএসপি তে। এছাড়া আরো অন্যান্য ছোটখাটো কিন্তু সংশোধন করা হয়েছে। সেই কারণে এই 42তম যে সংশোধনী, এই 42তম সংশোধনীকে কি বলা হয়? বলা হয় মিনি কনস্টিটিউশন। তো কোশ্চেন দেবে তোমাদের যে মিনি কনস্টিটিউশন বলা হয় কততম সংশোধনীকে? 42তম সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বলা হয়। চলে আসো পরের কোশ্চেন। সুন্দরবনের প্রেক্ষাপটে লেখা বুকার পুরস্কার জয়ী বইটার নাম কি? তো সুন্দরবনের প্রেক্ষাপটে লেখা বুকার পুরস্কার জয়ী যে বইটা তার নাম হলো মিডনাইট চিলড্রেন। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করা আছে। তোমরা যারা রেগুলার ক্লাস দেখো তারা প্রত্যেকেই জানো, তারা একটুখানি স্কিপ করতে পারো। তবে আমাদের সাথে নতুন ক্যান্ডিডেট অ্যাড হয়, সেই কারণে কিন্তু প্রত্যেকটা ক্লাসে আমরা এই ইনফরমেশনটা দিয়ে থাকি। এখন যে ক্লাসটা দেখছো সেটা হলো পুলিশ স্পেশাল ক্লাস, যেখানে তোমাদের জেল পুলিশ, ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউপি এসআই, কেপি কনস্টেবল প্রতিটা এক্সামের জন্য এখানে তোমাদের জিকে জিএস এর ক্লাস চলছে। এর পাশাপাশি আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা এক্সামের জন্য এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে লাইভ ক্লাস সিলেবাস ওয়াইজ প্রোভাইড করা হয়। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং পরবর্তীতে রেকর্ডেড হিসেবে ক্লাসগুলো দেখতে পারবে। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, কখন কোন ক্লাস থাকছে, ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করা হয়, এক্সাম ওরিয়েন্টেড গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো প্রোভাইড করা হয়, সবকিছুই হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের সামনে নিচে ডিসপ্লে হচ্ছে, এই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো, তাহলে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ ব্যাচে অ্যাড করিয়ে নেওয়া হবে। এছাড়া এখানে আরো একটা ইনফরমেশন দেওয়ার আছে, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রত্যেকটা এক্সামের জন্য জিকে জিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, ইংলিশের ক্লাস প্রোভাইড করা হয় এই চ্যানেলে। এর পাশাপাশি ম্যাথের জন্য আমাদের কিন্তু আরেকটা নতুন চ্যানেল ওপেন করা হয়েছে। চ্যানেলের নামটা ভালোভাবে দেখে নাও, ম্যাথস বাই সন্তু স্যার। এই চ্যানেলের লিঙ্ক তোমাদের এই ক্লাসের ডেসক্রিপশন বক্স যেটা আছে তার মধ্যে প্রোভাইড করা থাকবে।
সেটার উপর ক্লিক করলে তোমরা নতুন ম্যাথের চ্যানেলে জয়েন হয়ে যেতে পারবে এবং সেখান থেকে চ্যানেল দুটোকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং চ্যানেল দুটো থেকে রেগুলার বেসিসে ক্লাসগুলো করতে থাকবে। চলে আসো পরের কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন। নবনির্মিত রেলওয়ে জোন ইস্ট কোস্ট রেলওয়েজ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এর আগের দিনের ক্লাসে কিন্তু ডিটেলসে পড়িয়েছিলাম, আরো আরেকবার এখান থেকে তোমাদের রিলেট করাচ্ছি। ওপরে হলো নর্থ, তো এটা হবে নর্থ নর্দার্ন রেলওয়ে। তো নর্দার্ন রেলওয়ে হেডকোয়ার্টার কোথায়? নর্দার্ন রেলওয়ে হেডকোয়ার্টার দিল্লিতে অবস্থিত, নর্দার্ন রেলওয়ে। নিচে কি? নিচে হলো সাউথ। তো সাউদার্ন রেলওয়ের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সাউদার্ন রেলওয়ের হেডকোয়ার্টার চেন্নাই, চেন্নাইতে অবস্থিত সাউদার্ন রেলওয়ে। এটা হলো ইস্ট। ইস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ইস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার অবস্থিত কলকাতা, ER, এবং এর সাথে মাথায় রাখবে কলকাতায় কি আছে? কলকাতা মেট্রো। আর সাউদার্ন রেলওয়ে, সাউদার্ন রেলওয়ের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? অবস্থিত মুম্বাই। মুম্বাইয়ের কোথায়? চার্চ গেট। মুম্বাইয়ের মুম্বাইয়ের চার্চ গেটে অবস্থিত কি? সাউদার্ন রেলওয়ে। SR এখানে লিখলাম, সাউদার্ন রেলওয়ে হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাইতে। এবার মিডিলে কি আছে? সেন্ট্রাল রেলওয়ে। মিডিলের আগে আবার এখানে ভাগ করে নিই। তো মিডিলে কি আছে? মিডিলে আছে সেন্ট্রাল রেলওয়ে। তো সেন্ট্রাল রেলওয়ে হেডকোয়ার্টার কোথায়? এটাও কিন্তু মুম্বাইতে অবস্থিত। মুম্বাইয়ের কোথায়? মুম্বাই CST, ছত্রপতি শিবাজি টার্মিনাস। তো এখানে কি অবস্থিত? সেন্ট্রাল রেলওয়ের হেডকোয়ার্টার অবস্থিত। এবার এখান থেকে দেখো যে নর্থ ইস্ট, তারপর সাউথ ইস্ট, নর্থ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট, এই সমস্ত হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো এর লোকেশনটা কি? এটা হলো নর্থ ইস্ট রেলওয়ে, অর্থাৎ NER, নর্থ ইস্ট রেলওয়ে। এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? নর্থ ইস্ট রেলওয়ের হেডকোয়ার্টার অবস্থিত গোরখপুর। গোরখপুরে অবস্থিত নর্থ ইস্ট রেলওয়ের হেডকোয়ার্টার। সাউথ ইস্ট রেলওয়ে, এটা কি? সাউথ ইস্টার্ন রেলওয়ে। তো সাউথ ইস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সাউথ ইস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টারটাও অবস্থিত কলকাতাতে। তাহলে কলকাতাতে তিনটে হেডকোয়ার্টার অবস্থিত, একটা হলো ইস্টার্ন রেলওয়ে, একটা হলো সাউথ ইস্টার্ন রেলওয়ে, আর একটা হলো কলকাতা মেট্রো। তিনটে হেডকোয়ার্টারই কোথায় অবস্থিত? তিনটে হেডকোয়ার্টারই কলকাতায় অবস্থিত। চলে আসো এদিকে সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে, সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে। তো সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? অবস্থিত হুবলি। হুবলি কোন স্টেটের মধ্যে পড়ে? কর্ণাটকে। তো কর্ণাটকের হুবলিতে অবস্থিত সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে। আর নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে, নর্থ আছে এখানে একটুখানি ভুল হয়েছে, এটা ওয়েস্টার্ন রেলওয়ে হবে। নর্থ ওয়েস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? নর্থ, ডাব্লু ফর ওয়েস্টার্ন রেলওয়ে। নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে অবস্থিত জয়পুর। জয়পুর রাজস্থানে নর্থ ওয়েস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার অবস্থিত। এবারে যে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এর ঠিক মিডিল করে আরেকটা করে হেডকোয়ার্টার আছে, অর্থাৎ এখানে, এখানে, এখানে এবং এখানে, এবং এগুলো যেহেতু সেন্ট্রালের পাশাপাশি সেই কারণে এটাকে বলবো ইস্ট সেন্ট্রাল রেলওয়ে। এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ইস্ট সেন্ট্রাল রেলওয়ের হেডকোয়ার্টার অবস্থিত হাজিপুর। হাজিপুর কোথায়? হাজিপুর বিহারে অবস্থিত। একইভাবে এটাকে বলবো কি? নর্থ সেন্ট্রাল, নর্থ সেন্ট্রাল রেলওয়ে। তো নর্থ সেন্ট্রাল রেলওয়ের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? নর্থ সেন্ট্রাল রেলওয়ের হেডকোয়ার্টার অবস্থিত এলাহাবাদ, এলাহাবাদে অবস্থিত। একইভাবে সাউথ সেন্ট্রাল রেলওয়ে, SCR। তো সাউথ সেন্ট্রাল রেলওয়ে হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সেকেন্দ্রাবাদ, সেকেন্দ্রা সেকেন্দ্রাবাদ। আর এখানে হবে ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে। তো ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশের জব্বলপুর। মধ্যপ্রদেশের কোথায়? জব্বলপুরে অবস্থিত। এবার এখান থেকে দেখো এই পজিশনে, অর্থাৎ এই সাউথ ইস্টার্ন রেলওয়ের এখানে কিন্তু একটা মিডিলে হেডকোয়ার্টার আছে, সেটাকে কি বলবো? সেটাকে বলবো যে সাউথ ইস্টার্ন, এটাকে বলবো সাউথ ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে, SECR। তো সাউথ ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এটা অবস্থিত ছত্তিশগড়। ছত্তিশগড়ের কোথায়? ছত্তিশগড়ের বিলাসপুরে এর হেডকোয়ার্টার অবস্থিত। তাহলে এখান থেকে দেখো কতগুলো হয়ে গেল? চারটে চারটে, 8টা দিক
8টার দিকের আবার মিডিলে আছে, সরি 4টে দিকের মিডিলে আছে, তাহলে 8 আর 4 12, 12র পরে সেন্ট্রাল রেলে হলো 13, 13র পরে মেট্রো একটা 14, আর SECR হলো 15, তাহলে আর 3টে আছে। তো 3টের মধ্যে দুটো হলো কোস্টাল, একটা হলো সাউথ কোস্টাল রেলওয়ে। তো সাউথ কোস্টাল রেলওয়ে হেডকোয়ার্টার অবস্থিত বিশাখাপত্তনম, বিশাখা বিশাখাপত্তনম। এখানে আছে ইস্ট কোস্টাল রেলওয়ে, ইস্ট কোস্টাল রেলওয়ে এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ইস্ট কোস্টাল রেলওয়ের হেডকোয়ার্টার অবস্থিত ভুবনেশ্বর, ভুবনেশ্বর। এবং এইটাই কিন্তু তোমাদের কোশ্চেন ছিল যে ইস্ট কোস্ট রেলওয়ের হেডকোয়ার্টার কোথায়? ভুবনেশ্বর, অপশন সি এর সঠিক অ্যান্সার। তো হয়ে গেল 17টা। লাস্ট যে রেলওয়ে জোন সেটা হলো কি? নর্থ ইস্ট, নর্থ ইস্ট, এফ ফর ফ্রন্টিয়ার রেলওয়ে। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? মালিগাঁও, মালিগাঁও। মালিগাঁও কোথায়? গুয়াহাটিতে অবস্থিত, আসামের গুয়াহাটির মালিগাঁওতে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের হেডকোয়ার্টার অবস্থিত। তো টোটাল এই 18টা রেলওয়ে জোন এখান থেকে রিলেট করিয়ে দিলাম। এখান থেকে কিন্তু কোশ্চেন থাকবে, অবশ্যই কিন্তু মাথায় রাখবে। আর ক্লাস যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই ক্লাসটাকে লাইক করবে। এক্সট্রা ইনফরমেশন যেগুলো লেখানো হচ্ছে এগুলো কিন্তু তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে না, শুধুমাত্র প্রিন্টেড কোশ্চেন অ্যান্সার যেগুলো আছে এগুলোই পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে। কিভাবে ডাউনলোড করবে? নিচে যে টেলিগ্রাম লিঙ্কটা দেখতে পাচ্ছ @দ্য লার্নিং এক্সপার্ট এসডি, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে দেখবে টেলিগ্রামের লিঙ্কটা প্রোভাইড করা আছে, সেটার উপর ক্লিক করলে তোমরা সরাসরি টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে এবং সেখান থেকে প্রতিটা ক্লাস, যে ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে, আজকে যে ক্লাস চলছে বা ভবিষ্যতে যে ক্লাসগুলো চলবে, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা সেখানে ডাউনলোড করে নিতে পারবে। চলে আসো পরের কোশ্চেন, মিল দেখাও। তো এখানে দেখো শ্রীমৎ ভগবত গীতা, তো শ্রীমৎ ভগবত গীতার সাথে রিলেট হবে মালাধার বসু, রামচরিত আর রামচরিত মানস, এগুলো কিন্তু অনেকবার পড়িয়েছি। তো রামচরিত কার লেখা? রামচরিত লেখা সন্ধ্যাকার নন্দী, রামচরিত মানস লিখেছে তুলসীদাস, আর যেটা পড়ে আছে চণ্ডীমঙ্গল সেটা হবে মুকুন্দ রাম। তো এখানে একটা জিনিস খেয়াল করো যে যদি তোমাদের শুধুমাত্রই এই দুটো জানা থাকে, এই দুটোই তো তোমাদের অলরেডি পড়ানো হয়েছে যে রামচরিত কার লেখা সন্ধ্যাকার নন্দী, রামচরিত মানস তুলসীদাস। তো অপশন এলিমিনেট করো এখান থেকে, দেখো যে অপশন এলিমিনেট হচ্ছে কিনা। তো বি এর সঙ্গে কি রিলেট করলে? বি এর সঙ্গে হবে 3, আর এদিকে সি এর সঙ্গে হবে কি? সি এর সঙ্গে হবে 2। দেখো B3 আর C2 কোথায় আছে? তো এখানে আছে, এখানে আছে। তারপরে দেখো এখানে জাস্ট উল্টো আছে, তো এই অপশন এলিমিনেট হয়ে গেল। এখানেও উল্টো আছে, অপশন এলিমিনেট, এখানে বি এর সাথে 4 আছে, এটাও হয়ে গেল। তো অপশন এলিমিনেট করেও কিন্তু তোমরা অ্যান্সার করতে পারতে, শ্রীমদ্ ভগবত গীতা বা চণ্ডী মণ্ডল না জানা থাকা সত্ত্বেও কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে। তো এক্সাম হলে কিন্তু তোমাদের কোনো কোনো কোশ্চেনে যদি মনে করো সাপোজ 3টে জানা আছে, একটা জানা নেই, তো এইভাবেও কিন্তু এলিমিনেট করতে পারো। তো এই ছোট ছোট টিপস গুলো মাথায় রাখবে। তো অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন, তানপুরাতে কতগুলো তার থাকে? তো তানপুরাতে থাকে 4টে তার। কটা তার? 4টে তার থাকে, অপশন বি এর সঠিক অ্যান্সার। তানপুরা, তারপরে একটা বাদ্যযন্ত্র আছে এসরাজ, তানপুরা, এসরাজ, তারপর আছে বেহালা, বেহালা, এগুলোতে সবকটাতে কিন্তু 4টে করে তার থাকে। আচ্ছা এখান থেকে একটুখানি রিলেট করিয়ে দিই। একটা তার, একটি তার থাকে কিসে? থাকে একতারাতে, একটি তার থাকে একতারাতে। কোশ্চেন দেবে যে 3টে তার থাকে কিসে? তো 3টে তার থাকে সেতার, 3টে তার থাকে কিসে? সেতারে। কোশ্চেন দেবে যে 6টা তার, 4টে তার এখান থেকে হয়ে গেল, এসরাজ, বেহালা আর তানপুরা বলে দিলাম, তো 4টে আমি এখানে লিখছি না। 6টা তার থাকে কিসে? 6টা তার থাকে শারদ, শারদে থাকে 6টা তার। আর 100টা তার, এই কোশ্চেনটা কিন্তু এক্সামে দিয়েছিল, 100টা তার থাকে কোন বাদ্যযন্ত্রে? সেটা থাকে সন্তুর, সন্তুরে থাকে 100টা তার। আচ্ছা এখান থেকে সেতার, শারদ আর সন্তুর এদের যে ফেমাস বাদক, এগুলো কিন্তু বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, একটুখানি রিলেট করে দিই। ফেমাস সেতার বাদক হলেন কে? রবি শঙ্কর, রবি, পণ্ডিত রবি শঙ্কর। ফেমাস শারদ বাদক হলেন আমজাদ আলী খা, কে? আমজাদ আলী, আমজাদ আলী খান। আর ফেমাস সন্তুর বাদক কে? ফেমাস সন্তর বাদক হলেন শিব কুমার শর্মা, শিব কুমার শর্মা। এই কোশ্চেন গুলো কিন্তু বহুবার এক্সামে দিয়েছে, এখান থেকে রিলেট করিয়ে দিলাম, মাথায় রাখবে। শিব কুমার, শিব কুমার শর্মা হলেন ফেমাস সন্তুর বাদক। চলে আসো পরের কোশ্চেন,
সেন্ট্রাল এরিড জোন সেন্ট্রাল এরিড জোন রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তো সেন্ট্রাল এরিড জোন রিসার্চ ইনস্টিটিউট এটা অবস্থিত যোধপুর। জাস্ট অনলাইনের ফরম্যাটে মাথায় রাখবে, অপশন সি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো, একটি কচ্ছপ মোটামুটি কতদিন বেঁচে থাকতে পারে? তো একটা কচ্ছপ মোটামুটি প্রায় 400 বছর কিন্তু বাঁচতে পারে। তো এই 400-এর আশেপাশে দেখো কোনটা আছে, আছে 300 বছর। তো অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার। প্রায় 100 বছর পর্যন্ত একটা কুমিরের গড় আয়ু হয়ে থাকে। একটা কুমির কিন্তু বেঁচে থাকতে পারে 100 বছর পর্যন্ত। 90 বছর পর্যন্ত তিমি বেঁচে থাকতে পারে। 70 বছর পর্যন্ত একটা হাতি বেঁচে থাকতে পারে। অর্থাৎ হাতির গড় আয়ু ধরতে পারো 70 বছর, তিমির গড় আয়ু মোটামুটি 90 বছর, কুমিরের গড় আয়ু মোটামুটি 100 বছর। আর কচ্ছপ কিন্তু দীর্ঘায়ু হয়, এর মোটামুটি ধরতে পারো 300 থেকে 400 বছর এরা কিন্তু বেঁচে থাকতে পারে। চলে আসো পরের কোশ্চেন, ভারত মাতা চিত্রটি কে অঙ্কন করেছেন? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কারণে বহুবার এই কোশ্চেনটা তোমাদের এক্সামে দিয়েছে। তো ভারত মাতার চিত্র অঙ্কন করেছে অবনীন্দ্রনাথ ঠাকুর, অপশন এ এর সঠিক অ্যান্সার। এছাড়া ইনি আর যে যে ছবি অঙ্কন করেছেন, একটা হলো মৃত্যু সজ্জায় শাহজাহান। এই কোশ্চেনটাও কিন্তু এক্সামে দিয়েছিল। মৃত্যু সজ্জায় শাহজাহানের ছবি, শাহজাহানের ছবির অঙ্কন কে করেছিলেন? করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। এছাড়া কুটুম 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 শকুন্তলা শকুন্তলা ইত্যাদির ছবির অঙ্কন, শকুন্তলা ইত্যাদি ছবির অঙ্কন করেছেন কে? অঙ্কন করেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। চলে আসো পরের কোশ্চেন, আলিপুরদুয়ার কোন নদীর তীরে অবস্থিত? তো আলিপুরদুয়ার কালজানি নদীর তীরে অবস্থিত, অপশন বি এর সঠিক অ্যান্সার। তোরসার তীরে অবস্থিত কি? তোরসার তীরে অবস্থিত কোচবিহার, কোচবিহার অবস্থিত। মহানন্দার তীরে অবস্থিত দার্জিলিং, মহানন্দার তীরে অবস্থিত দার্জিলিং। আর তিস্তা নদীর তীরে অবস্থিত জলপাইগুড়ি, তিস্তা নদীর তীরে অবস্থিত কি? জলপাইগুড়ি। চলে আসো পরের কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুর কবে নোবেল পুরস্কার লাভ করেন? তো ইনি নোবেল পুরস্কার লাভ করেন 1913 সালে, অপশন বি এর সঠিক অ্যান্সার। এবং রবীন্দ্রনাথ ঠাকুর ফার্স্ট ইন্ডিয়ান, প্রথম ভারতীয় হিসাবে নোবেল পুরস্কার পান। এবং ইনি কোন গ্রন্থের জন্য? ইনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য, গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আচ্ছা, নোবেল থেকে কিছু ফ্যাক্ট তোমাদের রিলেট করাবো, যে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় কবে? 1901 সাল থেকে। কার স্মরণে দেওয়া শুরু হয়? আলফ্রেড নোবেল, আলফ্রেড আলফ্রেড নোবেলের স্মরণে নোবেল পুরস্কার 1901 সাল থেকে দেওয়া শুরু হয়। 1901 সাল থেকে যখন দেওয়া শুরু হয়েছিল, এই নোবেল পুরস্কার 5টা বিভাগে দেওয়া হতো, কিন্তু বর্তমানে 6টা বিভাগে দেওয়া হয়। তো যে 5টা বিভাগে প্রথমে দেওয়া হতো সেগুলো কি? ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন, শান্তি অ্যান্ড লিটারেচার, অর্থাৎ সাহিত্য, লিটারেচার অর্থাৎ সাহিত্য। তো ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন, পিস অ্যান্ড লিটারেচার। পরবর্তীতে এর সাথে অ্যাড হয় কি? এর সাথে অ্যাড হয় ইকোনমিক্স। ইকোনমিক্স অ্যাড হয় কত সালে? কোশ্চেনটা বহুবার এক্সামে দিয়েছে, 1968 সালে। তো এখন বর্তমান কটা বিভাগে নোবেল পুরস্কার দেওয়া হয়? এখন দেওয়া হয় 6টা বিভাগে নোবেল পুরস্কার দেওয়া হয়। তো এখান থেকে কোশ্চেন দেয় যে নোবেল পুরস্কার প্রদান করা হয় কোথা থেকে? গিভেন ফ্রম, গিভেন ফ্রম হোয়ার? তো নোবেল পুরস্কার প্রদান করা হয়, নোবেল পুরস্কার প্রদান করা হয় স্টকহোম থেকে। স্টকহোম, স্টকহোম কোথায়? সুইডেন, সুইডেনের স্টকহোম থেকে নোবেল পুরস্কার প্রদান করা হয়। কিন্তু এই নোবেল শান্তি যে পুরস্কার, এটা প্রদান কিন্তু স্টকহোম থেকে করা হয় না। এটা দেওয়া হয় কোথা থেকে? এটা দেওয়া হয় ওসলো। ওসলো কোথাকার? নরওয়ের ওসলো থেকে। তো এখান থেকে এই কোশ্চেন গুলো কিন্তু বহুবার এক্সামে দিয়েছে, 3টে কোশ্চেন, যে নোবেল পুরস্কার কোথা থেকে দেওয়া হয়? সুইডেনের স্টকহোম থেকে।
নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় কোথা থেকে? ওসলো, নরওয়ে থেকে। আর ইকোনমিক কবে অ্যাড হয়েছে? মানে ইকোনমিকের ওপরে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছে কবে থেকে? দেওয়া শুরু হয়েছে মানে অ্যাড হয়েছে নোবেলের সাথে 1968 এবং দেওয়া শুরু হয়েছে 1969 সাল থেকে। এর সাথে এবার এখানে রিলেট করো যে 2023-এ যারা নোবেল পুরস্কার পেয়েছে, এই নোবেল পুরস্কার প্রাপকদের নাম কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এখান থেকে কিন্তু এক্সামে কোশ্চেন দেবে। তো 2023 নোবেল উইনার, 2023 নোবেল প্রাইজ উইনার। তো ফার্স্টে যে তিনটে তোমাদের মনে রাখতেই হবে সেটা হলো যারা একটা করে পেয়েছে। যেমন লিটারেচার, সাহিত্য, সাহিত্যে কিন্তু একজন পেয়েছে। কে পেয়েছে? জন ফসে, জন ফসে পেয়েছে। সাহিত্যের ছাড়া শান্তি, পিস, শান্তিতে পেয়েছে কে? শান্তিতে পেয়েছে নার্গিস, নার্গিস মোহাম্মদী, নার্গিস মোহাম্মদী পেয়েছে শান্তিতে। এছাড়া আর একটা পেয়েছে, একটা মানে যে কোনো একটা ডিপার্টমেন্টে একজন পেয়েছে, সেটা হলো কি? সেটা হলো ইকোনমিক্স। ইকোনমিক্সে পেয়েছে কে? ইকোনমিক্স, এদের নাম খটোমটো হলেও কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ইকোনমিক্সে পেয়েছে ক্লাউডিয়া গোল্ডিন, ক্লাউডিয়া গোল্ডিন। তো এই তিনটে বিভাগে একজন একজন করে নোবেল পুরস্কার পেয়েছে। এবং এখান থেকে আরো মনে রাখতে হবে যে এরা কোন দেশের বাসিন্দা। কোশ্চেন দিয়েছিল জন ফসে কোন দেশে? জন ফসে হলেন নরওয়ের বাসিন্দা। নার্গিস মোহাম্মদী ইনি হলেন ইরানের বাসিন্দা। আর ক্লাউডিয়া গোল্ডিন ইনি হলেন আমেরিকার বাসিন্দা। এবার চলে আসো 4 নাম্বার। 4 নাম্বার হলো মেডিসিন। মেডিসিনে কিন্তু দুজন পেয়েছে। মেডিসিন, মেডিসিনে দুজন কে কে? একজন হলেন কে কে। কে কে মনে রাখতে পারো? কে কে ফুল ফর্ম হলো ক্যাটালিন কারিকো, ক্যাটালিন কারিকো। শর্টে মনে রাখতে পারো কে কে, কে কে, ক্যাটালিন কারিকো। আরেকজন হলেন ড্রিউ উইসম্যান, ড্রিউ উইসম্যান, ইনি পেয়েছেন মেডিসিনে। চলে আসো ফিজিক্স। ফিজিক্স এবং কেমিস্ট্রিতে কিন্তু তিনজন করে পেয়েছে। ফিজিক্স, তো ফিজিক্সে কে পেয়েছে? ফিজিক্সে পেয়েছে পেইরি অ্যাগস্টিনি, পেইরি অ্যাগস্টিনি। আরেকজন হলেন ফ্রেঞ্চ ফ্রেন ক্রাউস। আরেকজন হলেন অ্যানি এল হুইলার, অ্যানি, অ্যানি এল হুইলার। কেমিস্ট্রিতে কে পেয়েছেন? কেমিস্ট্রিতেও কিন্তু তিনজন পেয়েছেন। তিনজন কে কে? একজন হলেন মঙ্গি জি বায়েন্ডি, মঙ্গি জি বায়েন্ডি। একজন হলেন লুইস ই ব্রুস, লুইস ই ব্রুস। আরেকজন হলেন অ্যালেক্সি, অ্যালেক্সি ই ইকোমভ, একিমভ, অ্যালেক্সি ই, অ্যালেক্সি ই একিমভ। এরা পেয়েছেন, এই তিনজনে পেয়েছেন কেমিস্ট্রিতে। তাহলে এই 2023-এ কে কে নোবেল পুরস্কার পেয়েছে প্রত্যেকের নাম কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। কে কোন বিভাগে পেয়েছে এইভাবে কিন্তু মনে রাখতে হবে। এইভাবে কোশ্চেন দেবে যে এর মধ্যে কে ফিজিক্সের নোবেল পুরস্কার পায়নি। তো তিনজনের নাম সঠিক থাকবে, একজনের নাম ভুল থাকবে, সেটা কিন্তু তোমাদের আইডেন্টিফাই করতে হবে। চলে আসো পরের কোশ্চেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কত? তো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা হলো কটা? সদস্য সংখ্যা হলো 10টা। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো জাতিসংঘ অর্থাৎ ইউনাইটেড নেশন এর ইস্টাবলিশ কবে হয়? এক্সাক্ট ডেট মনে রাখতে বলেছিলাম 24 অক্টোবর 1945, 1945-এ 24 অক্টোবর ইউনাইটেড নেশনের প্রতিষ্ঠা হয়। ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার অবস্থিত নিউ ইয়র্ক, নিউ
ইয়র্কে ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার অবস্থিত। ইউনাইটেড নেশনের ভাগ কটা? ইউনাইটেড নেশনের ভাগও কিন্তু 6টা ভাগ। তো 6টা ভাগ কি কি? ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি, ইউএনজিএ, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, যেটা এখানে কোশ্চেনে আছে যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, ইউনাইটেড নেশন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, ইউএনইএসসি, এছাড়া ইউনাইটেড নেশন সেক্রেটারিয়েট 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 তারপর আছে আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এবং লাস্ট হলো ইউনাইটেড নেশন ট্রাস্টিশিপ কাউন্সিল ট্রাস্টিশিপ কাউন্সিল। তো এই 6টা ভাগ হলো ইউনাইটেড নেশনের। তো ইউনাইটেড নেশনের এই 6টা ভাগেরই হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক। শুধুমাত্র ব্যতিক্রম যেটা, সেটা হলো আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এর হেডকোয়ার্টার অবস্থিত দা হেগ। দা হেগ কোথায় অবস্থিত? নেদারল্যান্ড। নেদার নেদারল্যান্ডের দা হেগে অবস্থিত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের হেডকোয়ার্টার। তো এর মধ্যে এই ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, ইউএনএসসি, এর টোটাল মেম্বার সংখ্যা যদি কোশ্চেন দিত, তো টোটাল মেম্বার সংখ্যা হলো 15টা। এই 15টা দুই ভাগে বিভক্ত, একটা হলো স্থায়ী, আরেকটা হলো কি, আরেকটা হলো অস্থায়ী। তো অস্থায়ী মেম্বারের সংখ্যা হলো 10টা, স্থায়ী মেম্বারের সংখ্যা হলো 5টা। এই অস্থায়ী মেম্বারের ভ্যালিডেশন থাকে 2 বছর, অর্থাৎ 2 বছর পর পর কিন্তু এরা চেঞ্জ হয়। কিন্তু এই স্থায়ী মেম্বাররা চেঞ্জ হয় না। তো স্থায়ী মেম্বার কারা কারা, তার নাম কিন্তু মাথায় রাখতে হবে, কারণ কোশ্চেন এইভাবে দেবে যে এর মধ্যে কে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী মেম্বার বা স্থায়ী মেম্বার নয়, এভাবে কিন্তু কোশ্চেন দিয়ে দেবে। তো স্থায়ী মেম্বার কারা কারা? ফার্স্ট হলো আমেরিকা, ইউএসএ, ইউকে, ইউকে, তারপর ফ্রান্স, রাশিয়া, এন্ড হলো কে চায়না। রাশিয়া এন্ড চায়না। তো এই 5টা হলো ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বার, এবং এদের একটা স্পেশাল পাওয়ার থাকে। সেটা কি? সেটা হলো ভিটো পাওয়ার থাকে এই 5টা মেম্বারে, 5টা পার্মানেন্ট মেম্বারে। চলে আসো পরের কোশ্চেন। ইউপিআই এর ফুল ফর্ম কি? তো ইউপিআই এর ফুল ফর্ম হলো ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। কাজের গতি বাড়ানোর জন্য কি ব্যবহার করা হয়? তো কাজের গতি বাড়ানোর জন্য ব্যবহার করা হয় র্যাম চেস। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। প্লেইং ইট মাই ওয়ে গ্রন্থটা লেখক কে? তো প্লেইং ইট মাই ওয়ে গ্রন্থটি লিখেছেন বা যার এটা আত্মজীবনী, সেটা হলো কার? সেটা হলো সচিন টেন্ডুলকারের। এটা কিন্তু অটোবায়োগ্রাফি। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। সৌরভ গাঙ্গুলির অটোবায়োগ্রাফির নাম কি? নাম হলো এ সেঞ্চুরি। এ সেঞ্চুরি ইজ নট এনাফ। ইজ নট এনাফ। এটা হলো সৌরভ গাঙ্গুলির অটোবায়োগ্রাফি। সুনীল গাভাস্কারের অটোবায়োগ্রাফির নাম হলো সানি ডেজ। সানি ডেজ হলো সুনীল গাভাস্কারের অটোবায়োগ্রাফির নাম। আর শেন ওয়ানের অটোবায়োগ্রাফির নাম হলো নো স্পিন। নো স্পিন হলো শেন ওয়ানের অটোবায়োগ্রাফির নাম। চলে আসো পরের কোশ্চেন। কার মৃত্যু উপলক্ষে কাজী নজরুল ইসলাম ইন্দ্রপতন কবিতাটা লিখেছেন? তো ইন্দ্রপতন লিখেছেন চিত্তরঞ্জন দাস। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের আহ, আহ, মৃত্যুর উপলক্ষে তিনি কিন্তু ইন্দ্রপতন কবিতাটা লিখেছেন। অপশন বি এর সঠিক অ্যান্সার। চিত্তরঞ্জন দাস থেকে আরেকটা কোশ্চেন যে দেবে, চিত্তরঞ্জন দাস এবং এনার সাথে মতিলাল নেহেরু এরা দুজনে মিলে 1923 সালে স্বরাজ্য দল স্বরাজ্য দলের প্রতিষ্ঠা করেছিলেন। তো অপশন বি এখানে কোশ্চেনের অ্যান্সার কিন্তু সঠিক অ্যান্সার হবে। চিত্তরঞ্জন দাস থেকে আরেকটা ফ্যাক্ট রিলেট করো। চিত্তরঞ্জন দাসের যে উপাধি, সেটা কিন্তু দেশবন্ধু। তো দেশবন্ধু কার উপাধি? চিত্তরঞ্জন দাসের উপাধি। চলে আসো পরের কোশ্চেন। সাম্প্রতি সাহিত্য একাডেমি লেখক নীলম শরণ গৌরকে তার উপন্যাস রাগ জানকী এর জন্য সাহিত্য একাডেমি পুরস্কার 2023 দেওয়ার ঘোষণা করেছে। কোন ভাষার জন্য এই পুরস্কার তাকে দেওয়া হলো? তো এটা দেওয়া হলো ইংরাজি ভাষার জন্য। অপশন ডি এর কিন্তু
সঠিক অ্যান্সার। চলে আসো আজকে ক্লাসে লাস্ট কোশ্চেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অপরিশোধিত স্টিল উৎপাদনকারী দেশের তকমা পেল কে? তো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেকেন্ড লার্জেস্ট অপরিশোধিত স্টিল উৎপাদনকারী হিসেবে তকমা পেল ভারত, ইন্ডিয়া, অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার। ফার্স্ট র্যাঙ্কে কে আছে এই অপরিশোধিত স্টিল উৎপাদনকারীতে? তো ফার্স্ট পজিশনে আছে চীন, চায়না আছে ফার্স্ট পজিশনে। তো আজকের ক্লাসে এই 20টা কোশ্চেন রাখা হয়েছিল। আশা করি প্রত্যেকটা কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো কোশ্চেনে ডাউট থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে কিন্তু লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা পুলিশের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে বা আদার্স কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।